আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের মিড টার্ম নিয়ে একটু কথা বলে নিই। ফ্রাইডেতে হচ্ছে আমাদের 10টায় আমি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মিড টার্ম অ্যাসাইনমেন্ট যেটা মানে মিড টার্ম এক্সাম যেটা, সরি মাই মিস্টেক, ওটা হচ্ছে প্রথমে অ্যাসাইন করে দিব আপনার গুগল ক্লাসরুমে। এটা 1 আওয়ারের এক্সাম হবে এন্ড ফাইল আপলোডের জন্য আপনি 10 মিনিটস টাইম পাবেন, ঠিক আছে? তো ওখানে হচ্ছে ওই এক্সামটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে কি 11:30 থেকে পরের দিন 24 ঘন্টা সময় দিব। এটা হবে গিয়ে আপনার হচ্ছে কি যে 24 আওয়ার্স যে অ্যাসাইনমেন্ট যেটা, ওটা হচ্ছে গিয়ে আবার অ্যাসাইন করে দেওয়া হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের মিড টার্মের, যেহেতু আমি বলেছি ফ্রাইডেতে নিব, এটা ওইভাবে হয়ে যাবে। আপনার এটা মেকআপ না, এটা আপনার শিডিউল এক্সামই, যেহেতু আমি অন টাইমে নিতে পারি নাই, এটা ওই সময় হবে। তো আজকে আমরা আমাদের আসলে মিড টার্ম একটু সিলেবাসটা নিয়ে বলে আমরা আমাদের ফার্স্ট 2টা চ্যাপ্টার এবং এটার যে টপিক গুলো আছে এগুলো আমাদের মিড টার্মের জন্য থাকবে। আমরা আজকে মোটামুটি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে 2টা টপিকের উপরে বেসিক্যালি ফোকাস করব, শফিক যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলবেন, ঠিক আছে? ম্যাম। আচ্ছা, ওকে ম্যাম। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, আমি মোবাইল ডেটাতে আছি, সো কোনো কারণে যদি শুনতে প্রবলেম হয়, স্পেশালি নেটওয়ার্ক ইস্যু থাকে আমাকে এটা বলবেন, কারণ আমি নাহলে বুঝতে পারবো না। অনেক স্টুডেন্ট থাকলে ক্লাসে দেখা যায় ওরা মেনশন করে, কারণ আপনি না করলে আমি এখন এখানে আমার বোঝার কোনো বই নেই। আচ্ছা যাই হোক, সো এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাবসলিউট আমরা আজকে 2টা মানে আমরা আজকে 2টা হচ্ছে গিয়ে ট্রেড মানে 2 ধরনের ট্রেড রিলেশন নিয়ে আসলে কথা বলবো, 2টা ল নিয়ে কথা বলবো। ওয়ান ইজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, ভুলে যাচ্ছে, ওয়ান ইজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, অ্যানাদার ওয়ান ইজ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। তো আমি একটু হিস্ট্রির দিকে যাই, তাহলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হবে। আমরা দেখেছি যে ইকোনমিক্স, অর্থনীতিটাকে আসলে আমরা একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে ইন্ট্রোডিউস করি হচ্ছে গিয়ে 1776-এ। 1776-এ it introduced itself a separate discipline. এটার আগে কিন্তু এটা আলাদা করে কোনো যে সাবজেক্ট, এই ধরনের কনসেপ্ট আমাদের কাছে ছিল না। এর আগে ইকোনমিক্সকে আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আপনার ইকোনমিক্সকে আমরা হচ্ছে পলিটিক্স এর একটা পার্ট হিসেবে, পলিটিক্যাল ইকোনমিক্স এইভাবে আমরা একটা সাবজেক্ট হিসেবে এটাকে আসলে আমরা চিনতাম। পরবর্তীতে যেটা হলো যে এটা এই 1776-এ অ্যাডাম স্মিথ, উনি একজন স্কটিশ ইকোনমিস্ট, উনি বা ফিলোসফার আমরা বলতে পারি। উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি একটা বই লিখলেন, দ্য নেম অফ দ্য বুক ইজ ওয়েলথ অফ নেশন। এই বইটার কথাও এখানে বলা আছে। তো উনি এই বইটা যখন লিখলেন, ওই বইয়ে উনি আসলে প্রোডাকশন, ডিমান্ড, হ্যাঁ, দেন ওই যে আমি বলেছিলাম যে হোয়াই উই আর ট্রাইং টু অ্যাকুমুলেট দ্য রিসোর্সেস, দেখা যাচ্ছে যে আমার একটা কান্ট্রিতে আমার অনেক বেশি রিসোর্স আছে, তারপরেও আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ওটাকে মানে দখল করে নেওয়ার। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে সবসময় আমরা দেখতে পাই। তো এই যে রিসোর্স অ্যাকুমুলেশন, এই ধরনের টেন্ডেন্সি গুলো আমাদের মধ্যে কেন কাজ করে, এই রিজন গুলো উনি ফাইন্ড আউট করতে গেলেন। করার জন্যই উনি একটা বই লেখেন। সেই বইটার পরে আসলে এরকম একটা রিয়ালাইজেশন আসলো যে ইয়েস, ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট হতে পারে যেটাকে কিনা আমরা একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। তো সেখান থেকে আসলে ইকোনমিক্স নামক এই যে এই সাবজেক্ট যেটা বলছি এটা ইন্ট্রোডিউস হয়। তো এই সাবজেক্টটাতে মেইনলি আমরা কি ফোকাস করি? এটাতে আমরা ফোকাস করি হচ্ছে গিয়ে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এবং যদি আমি ব্রড সেন্স এ বলতে চাই, মানে খুবই মানে ইজি ওয়েতে বলতে চাই, তাহলে আমরা বলতে চাই যে ইন আওয়ার ডে টু ডে লাইফ উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস, বাট উই হ্যাভ ভেরি লিমিটেড রিসোর্স টু ফুলফিল দ্যাট। আমাদের অনেক কিছু চাহিদা আছে। কারণ আমার মনেই হতে পারে আমার একটা আইফোন লাগবে। আবার পরক্ষণে মনে হতে পারে আইফোন হলে তার সাথে যদি একটা ধরেন ব্লুটুথ Apple ওয়াচ হতো ভালো লাগতো। তারপরে মনে হলো যে এটা যদি ব্লুটুথ হেডফোন হতো তাহলে ভালো লাগতো। দেখেন আমি মানে আমি মানে একটা তো ডিমান্ড ফুলফিল করছি, আপনি নিজের লাইফে চিন্তা করে দেখেন। দেখবেন যে আমরা একটা ডিমান্ড ফুলফিল করি। করার সাথে, সাথে আমাদের যেটা হয় যে আমাদের আরেকটা ডিমান্ড সাথে, সাথে ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ
কিন্তু এই ডিমান্ডটা ফুলফিল করার জন্য ধরেন আমার যে রিসোর্সটা দরকার, লাইক আই এম টকিং অ্যাবাউট মানি। এই মানিটা আমার কাছে কিন্তু একটা লিমিটেড নাম্বারে আছে। এমন না যে এখানে আমার এই রিসোর্সটা আনলিমিটেড নাম্বারে। বা ধরেন টাইম। এখন আমরা টাইম ইস ভেরি প্রেশাস। আমার কাছে এখন এটা খুবই প্রেশাস। মানে যেকোনো মানুষের কোম্পানি, ইভেন আমি এটাকেও এখন একটা রিসোর্স হিসেবে চিন্তা করছি। ইটস ভেরি প্রেশাস। আপনি চাইলেও অনেক সময় টাইমটাকে ব্যাক পাবেন না। বা এই রিসোর্স গুলোকে ব্যাক পাবেন না। তো দেখা যাচ্ছে যে টাইম বলছি, আমি আদার্স রিসোর্সেস এর কথা বলছি। এগুলো দেখেন, এগুলো আমাদের জন্য অনেক প্রেশাস এবং এগুলো আমরা একটা ফুলফিল করলে আমাদের দেখবেন যে আরেকটা ডিমান্ড সাথে, সাথে আমাদের ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ আমরা কিন্তু মানে একটা অল্পতে সন্তুষ্ট হতে পারি না। দ্যাট মিনস উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস। বাট আমাদের কি হচ্ছে এটা ফুলফিল করার জন্য লিমিটেড রিসোর্স। সাপোজ ইউ হ্যাভ ৳50,000. So using that money, you have to buy that iPhone or that Apple Watch or whatever you want. But your resource is limited. Even your time frame is limited. To earn that amount of money, your time frame also limited. আপনি কিন্তু unlimited time ও আপনার হাতে নাই যে আমি অনেক বেশি কাজ করব, করে আমি সেখান থেকে এই আর্নটা করব। তো এখান থেকে আসলে আমরা কি লার্ন করি? এখান থেকে আমরা লার্নটা করি এইভাবেই যে আমাদের যে এই যে আনলিমিটেড যে আমরা যে ওয়ান্টস এর কথা বলছি, এটা ফুলফিল করার জন্য কিন্তু আমাদের যে লিমিটেড রিসোর্স আছে এগুলো নিয়ে আসলে আমাদের ইকোনমিক্স এ আমরা আলোচনা করে থাকি। এখন আসি যে এই যে আলোচনাগুলো হচ্ছে এটা তো ইন্ট্রোডিউস হয়েছে এই যে বললাম অ্যাডাম স্মিথ দিয়ে। তো অ্যাডাম স্মিথ কি শুধু ডিমান্ড সাপ্লাই নিয়ে কথা বলেছেন? না। বা প্রিডাকশন নিয়ে কথা বলেছেন? না। ফাইনালি তার মধ্যে বিভিন্ন দেশের ট্রেড রিলেশনশিপ নিয়েও কথা বলার একটা জায়গা তৈরি হলো। মানে একটা থিংকিং তার মধ্যে কিন্তু ছিল। মজার বিষয় হচ্ছে কি আমরা এখন যে থিওরিটার কথা বলবো, the theory of absolute advantages, it's still a valid theory and it was developed by Adam Smith. এটাই বলছি। এটা উনার দ্বারা ডেভেলপ এবং স্টিল ইটস আ ভ্যালিড থিওরি। আমরা হয়তো আরো প্রপার মানে আরো প্রপার ডেফিনিশন পাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে অন্য থিওরি গুলোতে যাই। বাট ইটস আ ভ্যালিড থিওরি। এটাই আমি বলতে চাই। তো এই থিওরিটাতে উনি যেটা দেখা গেল তখন আসলে আমরা যে সময় কথা বলছি তখন আসলে মার্কেন্টালিস্ট ভিউ অফ ট্রেড যেটাকে আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা কিনা শুধু মাত্র এক্সপোর্টটাকে হচ্ছে গিয়ে আপনার মার্কেন্টালিস্টরা কি করছিল? তারা শুধু বলছিল না যে তোমরা শুধু এক্সপোর্ট করো, বাট ইম্পোর্টকে তারা হচ্ছে গিয়ে বেশ ডিমোটিভেটেড করছিল। এবং মানে এই যে আমি যে কথাটা বলছিলাম যে রিসোর্স অ্যাকুমুলেশন, যে আমি রিসোর্সটাকে মানে আমার যতই রিসোর্স থাকুক আমি রিসোর্সটাকে মানে আমার এক জায়গায় আর্টিফিশিয়ালি আমি সেটাকে আবার অ্যাকুমুলেট করে নিব। এই যে এই টেনডেন্সি গুলো এগুলোকে আমরা তখনকার সময় এই টেনডেন্সি গুলো হচ্ছে গিয়ে চলছিল। তো সেখান থেকে আসলে অ্যাডাম স্মিথের থিংকিংটা ছিল হচ্ছে ফ্রি ট্রেড। অ্যান্ড মানে ফ্রি ট্রেড বা উনার কথাটা এমন ছিল যে ২ টা কান্ট্রির মধ্যে ট্রেড মানে এমন ভাবে ট্রেড হবে যে ২ টা কান্ট্রি গেইন করতে পারে। ২ টা কান্ট্রি গেইনার হবে। আফটার ট্রেড আমাদের দুজনের মধ্যেই এক ধরনের গেইন থাকবে। এই ধরনের টেনডেন্সি গুলো কিন্তু উনার মধ্যে কাজ করত এবং সেখান থেকে আসলে উনি থিওরিটা ডেভেলপ করবেন এবং স্টিল ইটস আ ভ্যালিড থিওরি অ্যান্ড এটাকে পরবর্তীতে একটু ইম্প্রোভাইজ করে উনার পরবর্তীতে রিকার্ডো উনি অনেক থিওরিজ নিয়ে কথা বলেন ইকোনমিক্স এ। সো উনার থিওরিটা আসে। বাট what I can say it's a valid theory. সো অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস কি বলছিলেন উনি এখন সেটা দেখি। সো ইন অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস অ্যাকচুয়ালি এখানে আমাদের কিছু প্রি অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন গুলো একটু বুঝে নেই। আ শফিক চালাতে লিখতে পারেন তাহলে মনে থাকবে। অ্যাজাম্পশন গুলো অনেকটা এরকম যে দেয়ার উইল বি 2 নেশন অর্থাৎ ২ টা নেশন আমি নিব। ২ টা নেশনের মধ্যে রিলেশনশিপ দেখাচ্ছি এবং 2 প্রোডাক্ট আমরা ২ টা গুডস নিয়ে এখানে কাজ করব। ইট কুড বি গুডস অ্যান্ড সার্ভিসেস। এবং আমরা এখানে ট্রান্সপোর্টেশন কস্ট যেটা অর্থাৎ একটা প্রোডাক্টকে আমি মুভ করছি, এটা মুভ করার জন্য আমার যে কস্টিংটা থাকে এই কস্টিংটা আমি এখানে হচ্ছে গিয়ে মানে এখানে যে কস্টিংটা থাকে সেই কস্টিংটাকে এখানে আমরা হচ্ছে গিয়ে নিচ্ছি না। অর্থাৎ একটা প্রোডাক্ট সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট ঢাকা থেকে বরিশাল নিয়ে যাবেন। এটার জন্য কিন্তু আপনার খরচ আছে। সেল করতেই নিয়ে যান বা র মেটেরিয়ালস হিসেবে নিয়ে যান। এটা করতে আপনার কিন্তু খরচ আছে। তো সেই খরচটা এখানে কিন্তু আ আপনার এখানে কাজ করবে না। অর্থাৎ মানে আমি যেটাকে বলতে চাচ্ছিলাম যে এখানে এইটা আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওই খরচটাকে আমরা এখানে কনসিডার করছি না। তো সেটা যদি হয় তাহলে দেখি অ্যাডাম স্মিথ কি বললেন। অ্যাডাম স্মিথ বললেন যে এখানে আমরা এই যে এখানে আসি according to Adam Smith the trade between two nations is based on absolute advantages.
অর্থাৎ আমরা অ্যাবসোলিউট বলতে যেটাকে আমরা বুঝি যে একদমই হচ্ছে গিয়ে আপনার মানে সলিড যেটাকে সেরকম একটা পজিটিভ পার্ট থাকবে, তখন হচ্ছে কি দুইটা নেশনের মধ্যে ট্রেড হবে। আচ্ছা, তারপরে বলছে when one nation is more efficient or has absolute advantages over another in the product of one commodity but less efficient then to another country to producing the second commodity. আমি একটু পড়ি তারপরে আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেন বললো then both nation can gain by specializing in the production of the commodity of its absolute advantages and exchange the part of its output with the other nation for the commodity of it has absolute disadvantages. So what Adam Smith wants to say, that is, a country actually produces two products, and when it's producing two products, in one product it has absolute advantages and producing and in another product it has absolute disadvantages. আমি দুইটা প্রোডাক্ট তৈরি করছি, এটার মধ্যে একটা প্রোডাক্ট তৈরিতে আমার তৈরি করার ক্ষেত্রে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস মানে তৈরি করার ক্ষেত্রে আমি এখানে কিছুটা বেনিফিটস পাচ্ছি, এরকম আমি এটাকে দেখাচ্ছি, একটা টেবিল দিয়েই দেখাবো। এবং আরেকটা প্রোডাক্ট তৈরি করতে আমার অ্যাবসোলিউট ডিসঅ্যাডভান্টেজেস আছে, মানে আমি দুইটা প্রোডাক্টের মধ্যে যদি কাজ করতে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুইটা প্রোডাক্টের মধ্যে যদি কাজ করতে থাকি তাহলে দেখা যাবে যে দুইটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করা আমার জন্য বেশি বেনিফিটেড হবে, যেটাকে আমরা বলবো যে উই হ্যাভ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস টু প্রোডিউসিং দ্যাট। আর আরেকটা প্রোডাক্ট তৈরি করতে আমার কাছে মনে হবে যে আমি অতটা বেনিফিটেড হচ্ছি না, সো এটাকে আমরা অ্যাবসোলিউট ডিসঅ্যাডভান্টেজেস বলছি। সে ফর এক্সাম্পল ইন দিস অ্যাজাম্পশন আমরা দুইটা কান্ট্রি নিয়েছি, ওয়ান ইজ ইউএসএ অ্যানাদার ওয়ান ইজ ইউকে, এন্ড দে আর প্রোডিউসিং টু প্রোডাক্ট, হুইট অ্যান্ড ক্লোথ, গম আর কাপড় তৈরি করছে। সো হুইট যেটা দেখতে পাচ্ছি এটা দুটোই পার আওয়ারে প্রোডাকশন বলছে। সো পার আওয়ার ফর ইউএসএ ইট ক্যান প্রডিউস দেখেন ইট ক্যান প্রডিউস 6 units of wheat মানে 6 bushels of wheat or 4 yards of cloth, মানে এক ঘন্টায় ধরেন 6 ইউনিট উইট তৈরি করতে পারে আর 4 ইউনিট ক্লোথ তৈরি করতে পারে। তা আপনার খালি চোখে কি মনে হচ্ছে কোনটা তৈরি করা 1 ঘন্টার মধ্যে আমার জন্য বেশি বেনিফিটেড? আমি যদি ইউএস এর কথা বলি শফিক, হুইট ম্যাম, হুইটটা আমার জন্য তৈরি করা বেশি বেনিফিটেড। তাহলে এই যে খালি চোখে আমার কাছে মনে হলো তাহলে আমি যদি হুইট প্রোডাকশনে যাই তাহলে আমি একটা ভালো পজিশনে থাকবো। আচ্ছা, দেন যেটা বললো যে আর আরেকটা তৈরি করতে আরেকটাও যে খারাপ সেটা না, কিন্তু আমি যে প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার জন্য আমি যেটাকে বলছি যে আমি আই এম গোইং টু গেইন ফ্রম দেয়ার, সো ওই প্রোডাক্টের মতো বেনিফিটেড হব না। সেকেন্ড প্রোডাক্টের ডিফারেন্সটা হচ্ছে এখানে এরকম। সো এখানে আমি 1 ঘন্টায় যখন দেখছি যে আমি 6টা হুইট তৈরি করতে পারছি, আমার নিশ্চয়ই 4টা ক্লোথ তৈরি করা মানে অর্থাৎ ধরেন 6টা হুইট তৈরি করলে অ্যাটলিস্ট আমি ধরেন $6 প্রফিট করি, আর 4টা ক্লোথ তৈরি করলে আমি $4 প্রফিট করব। তাহলে আমার কাছে তো মনেই হবে যে আমার হুইট প্রোডাকশনটাই আমার জন্য এখানে বেনিফিট, যেটা আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি। তো আমরা এরকম জিনিসগুলি ফেস করি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেসটা আছে, আমরা একটা ভালো পজিশনে থাকছি, এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু এখানে ফেস করছি। আচ্ছা, সেম থিং ফর ইউকে। ইউকে তো দেখেন in the same time অর্থাৎ এই 1 ঘন্টায় ইউকে ক্যান প্রডিউস 1 ইউনিট অফ হুইট or 5 ইউনিটস অফ ক্লোথ। তাহলে আপনার মতে কি মনে হচ্ছে কোনটা তৈরিতে এখন ওনার অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস আছে ইউকের জন্য? ক্লোথের জন্য দেখেন ওনার কিন্তু অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে উনি যে ক্লোথ তৈরি করছে সেটাতে কিন্তু ওনার অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেসটা আমরা দেখতে পেলাম। তো এখন ঠিক একইভাবে আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম দুইটা কমোডিটি দুই রকম বা দুইটার হচ্ছে গিয়ে এটাকে যেটাকে বলে যে প্রোডাকশনের বিষয়টা এরকম, কিন্তু মোটামুটি আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে কি দুইটার মানে এটা হলো যে আমাদের দুইটা থেকে আমরা আউটপুট অলমোস্ট সেম পাচ্ছি, মানে মাই মিস্টেক, মানে দুইটারই আমি তৈরি করতে পারি কিন্তু দুইটা থেকে ডিফারেন্ট টাইপের আমরা প্রফিট করব, এরকম একটা বিষয় এখানে থাকবে। এখন অ্যাডাম স্মিথের কথায় চলে আসে। তো অ্যাডাম স্মিথ বললো এরকম যখন দুইটা নেশন থাকবে যারা দেখা যাবে যে একই দুইটা প্রোডাক্ট তৈরি করছে, তারা যখন ট্রেডে যাবে তখন তারা ট্রেডটা করবে কিভাবে, যে যেই
কোনটাতে আমার অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে? আমি ইউএসএ, আমার কোনটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ছিল? হুইট তৈরিতে। সো আমি হুইট তৈরি করব, এবং হুইট আমি সারাক্ষণ শুধু গমই বানাচ্ছি, তাহলে আমি যে কাজটা বারবার করছি, যেমন আমি এখন বিলিভ করে আমি ভেরি স্কিল টিচার। ওয়াই? বিকজ আমি এই কাজটাই গত 5 বছর, 4-5 বছর ধরে করে যাচ্ছি, আরো বেশি সময় ধরে করে যাচ্ছি। সো এটার জন্য আমার কি হচ্ছে, আমার কিন্তু আমার মধ্যে একটা স্কিল ডেভেলপ করেছে, যেটাতে আমি কিনা আমি যেটাকে বলছি যে আমার মধ্যে একটা স্পেশালাইজেশন ক্রিয়েট হয়েছে। তো আমি একই কাজ বারবার করছি, তো ওইটাই বললো যে আমি যেই প্রোডাক্টটাতে আমার অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ছিল, আমি সেই কাজটাই বারবার করতে থাকবো, এবং আমি সেখান থেকে হচ্ছে গিয়ে স্পেশালাইজড হব, অর্থাৎ ওখান থেকে আমি যে স্কিলড হওয়ার যে বিষয়টা আছে সেটা আমি ওখান থেকে হলাম। আচ্ছা, ওখান থেকে যখন আমি স্কিলড হয়ে গেলাম, তখন হচ্ছে গিয়ে আমি ওই প্রোডাক্টটাকে এক্সচেঞ্জ করব কার সাথে? আরেকটা কান্ট্রির সাথে। আরেকটা কান্ট্রির সাথে এক্সচেঞ্জ করব কোনটার এগেইনস্টে? যেটাতে আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল। সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল, সেটা আমি হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ করব তার সাথে, এবং ওই প্রোডাক্টটাকে হচ্ছে মানে আমার যেটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ছিল ওইটার এগেইনস্টে হচ্ছে গিয়ে আমি আমার যেটাতে আমি ওইটা তৈরি করব, এবং ওটা তৈরি করতে করতে স্পেশালাইজড হয়ে যাব, হয়ে ওইটার এগেইনস্টে আমার যেটাতে অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যেটা আমি কম তৈরি করতে পারছিলাম একই সময়, সেটা আমি ওটার এগেইনস্টে ট্রেড হিসাবে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক সেম কাজটাও আমার অপোজিট কান্ট্রিটাও করবে। সেও কি করবে? তার যেটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে সে সেটা তৈরি করবে, এবং সেটাতে সে স্পেশালাইজড হবে, এবং সেটা সে আমার সাথে ট্রেড করবে, মানে আমার সাথে ওটা এক্সচেঞ্জ করবে। ওটার এগেইনস্টে ও কোনটা নেবে? যেটাতে তার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল। তো দেখেন, এই অ্যাডাম স্মিথের কথাটা যদি আসি আমরা, তাহলে এক্ষেত্রে ইউএসএ কি করবে? তার উচিত হুইট নেটওয়ার্ক প্রোডাকশনে প্রবলেম যা। করতেছে না, হ্যাঁ, বুঝি নাই, বলেন। নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক। এখন ঠিক আছে? এতক্ষণ ছিলাম না, আমি এখন আসছি। ও, হ্যাঁ, আপনার এখন ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম, আমার নেটওয়ার্ক প্রবলেম করছিল না আপনার করছিল শফিক? আমি বুঝি নাই। মেবি ম্যাম, আমারটা ম্যাম। আচ্ছা, তাহলে আমি কোথা থেকে রিপিট করব বলেন তো, কোথায় শুনেন নাই? আচ্ছা, আমি আবার আমার মতো করে রিপিট করে আসি, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এখানে অ্যাডাম স্মিথের কথায় আসি, তো উনি যেটা বলছে যে যেটাতে আমার তৈরিতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে ওইটা আমি বেশি বেশি করে তৈরি করব, এবং ওটাতে আমি স্কিলড হয়ে যাব, মানে বারবার যখন তৈরি করতে যাব আমি কি হব? স্পেশালাইজড হব। ওটা আমি বারবার তৈরি করব, ওইটা তৈরি করে ওইটাকে আমি এক্সচেঞ্জ করব কার সাথে? অন্য কান্ট্রির সাথে, যার কিনা তার কাছ থেকে আমি নিব কোনটা? যেটাতে আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যেটা আমি খুব পারফেক্টলি তৈরি করতে পারছিলাম না, সেটার ওটা আমি এগেইনস্টে এক্সচেঞ্জ করে নিব। আচ্ছা, এক্সচেঞ্জ করে নিব, এবং সেম থিংটা আমার যে অ্যানাদার কান্ট্রি ছিল ও এই একই কাজই করবে। ও কি করবে? যে ওর যেটাতে হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ছিল ও ওইটা তৈরি করবে, আর যেটা ওইটার এগেইনস্টে আমার কাছ থেকে যেটাতে তার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল সেই প্রোডাক্টটা সে এক্সচেঞ্জ করে নিবে। তো তাই যদি হয় তাহলে খেয়াল করে দেখেন, এখানে এখানে হচ্ছে কি আমার যে দুইটা কমোডিটি ছিল, ইউএস এর জন্য অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস কিসে ছিল? উইটে ম্যাম। হুইটে ছিল। তাহলে ইউএসএ কি করবে? এই হুইটটা তৈরি করবে। তৈরি করতে করতে ও কি হবে? ও স্কিলড হয়ে যাবে, মানে স্পেশালাইজ যেটাকে বলে, স্পেশালাইজেশন তার হবে। সে খুব কম খরচে কম সময় হুইট তৈরি করতে পারবে। ও এটাতে ট্রেড করবে ইউকে এর সাথে, কিসের এগেনস্টে? যে বলবে যে আমি তোমাকে হুইট দিব, তার এগেনস্টে তুমি আমাকে ক্লোথ দাও। এবারে সে ইউকে কি করবে? ইউকের জন্য একই জিনিস, যে ইউকের হচ্ছে গিয়ে সেও তার স্পেশালাইজেশন কি আছে? ক্লথ প্রোডাকশন। তো সেও ক্লথ তৈরি করবে। ক্লথ তৈরি করে সে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ করবে, মানে সে ক্লথটা তৈরি করবে, এবং তার যেহেতু অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস আছে হুইট প্রোডাকশনে, সো ইউএস এর কাছ থেকে সে হুইটটাকে এক্সচেঞ্জ করে নিবে। এইভাবে হচ্ছে গিয়ে আসলে ট্রেডটা চলতে থাকবে। তো এটাই ছিল অ্যাডাম স্মিথের কথা, যে when there are two countries, they are exchanging two goods, and if we have, মানে একটা কান্ট্রির জন্য if we have absolute advantages to produce any kind of product, so what we are doing, we are exchange the product which we have absolute advantages, and against that we actually trade with the product which in which we have absolute disadvantages. In this way actually we can do the trade. এখন এটা অনেক আগের থিওরি, যে বলা যে 1776 এ অ্যাডাম স্মিথ এটা নিয়ে কথা বলেছে, বাট
স্টিল ইটস এ ভ্যালিড থিওরি। কিভাবে? আমি এটার এখন একটা প্র্যাকটিক্যাল মানে এক্সাম্পলও দিব, একদম বাংলাদেশের বেসিসে দিব। তো তার আগে আরেকবার একটু আসি, তাহলে দেখি আমি যেটা বললাম অ্যাডাম স্মিথও তাই বলেছে কিনা। তো অ্যাডাম স্মিথও কি দেখি কি বললো যে when one nation is more efficient another in the producing one commodity but it less efficient to producing the second commodity, ওই যে বললাম যে একটাতে absolute advantages আছে আর একটাতে absolute disadvantages আছে, then both nation can gain by specializing in the product of the commodity in which it has absolute advantages, ওই যে যেটাতে তার absolute advantages আছে সে সেটা তৈরি করবে, and exchange the part of its output with the another nation for the commodity of its absolute disadvantages, আমি ওই কমোডিটিটার সাথে এক্সচেঞ্জ করবো যেটাতে আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল। এখন আসি, যেমন আমি বাংলাদেশের কথা আসতে পারি, আমরা তো, আমি এটা নিয়ে কি বলেছি কিনা জানি না, বাংলাদেশ কি করে, বাংলাদেশ ট্রেড করে ইউএস এর সাথে। কিসে? যে বাংলাদেশ ট্রেড করে, দেখবেন যে আমরা রেডিমেড গার্মেন্টসটাকে সেন্ড পাঠাই না প্রচুর ইউএসএ তে, জি ম্যাম। আর আমরা ওদের এগেনস্টে দেখবেন যে ইউএসএ থেকে আমরা বেশিরভাগ সময় ইম্পোর্ট করিটা হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার ইকুইপমেন্ট, স্পেশালি মানে ইলেকট্রনিক্স আইটেম গুলোকে আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। তো এই ক্ষেত্রে আসলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের আসলে আমি যদি দুইটা কম্পিউটার ইকুইপমেন্ট আর আরএমজির মধ্যে যদি আমরা ইয়াটা দেখি, আপনার ওটাকে যেটাকে বলে যে কোনটাতে আমাদের অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে, সেই জায়গাটাতে যদি দেখি তাহলে দেখা যায় যে আমাদের রেডিমেড গার্মেন্টস এর প্রোডাকশন অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে। সো আমরা রেডিমেড গার্মেন্টসটাকেই তৈরি করছি এবং আমরা কিন্তু স্পেশালাইজড হয়ে যাচ্ছি। খেয়াল করে দেখেন, আজ থেকে 10 বছর আগে আমাদের এক্সপোর্টের পরিমাণ যা ছিল এখন সেটা অলমোস্ট 3 টাইমস হয়ে গেছে। এটা রিসেন্ট সার্ভেতে এরকমই আছে যে আমাদের কিন্তু এক্সপোর্টের অ্যামাউন্টটা বাড়ছে, করোনা হোক যাই হোক। এটার ওয়ান অফ দ্য রিজন ইজ উই আর বিকামিং স্পেশালাইজড। এখন এখন প্রচুর লেবার এই সেক্টরে এমপ্লয়েড হচ্ছে, তারা কাজ করছে এবং দেখেন আমরা কিন্তু খুব ভালোভাবে স্পেশালাইজড হচ্ছে, যেটাকে স্কিলড হওয়া বলে। আমরা খুব কম খরচে প্রোডাক্টটা তৈরি করতে পারছি, এরকম বিষয়গুলো কিন্তু এখানে কাজ করছে। তো সেখান থেকে আমরা হচ্ছে কি, যখনই আমরা স্পেশালাইজড হচ্ছি আমরা গেইন করছি, আমরা ওই প্রোডাক্টটা অল্প দামে তৈরি করতে পারছি এবং আমরা ইউএসএ তে পাঠিয়ে দিচ্ছি। পাঠাই দিয়ে আমার এখন কি দরকার, যেটা আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস, আমি চাইলেও খুব অল্প খরচে হচ্ছে গিয়ে কম্পিউটার ইকুইপমেন্ট তৈরি করতে পারবো না। সো এটা তো আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস আছে। তখন আমি কি করছি, আমি টাকা এটার এগেনস্টে আমার যেটাতে অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল কম্পিউটার ইকুইপমেন্ট, আমি সেটা ওর কাছ থেকে হচ্ছে গিয়ে ইউএস এর কাছ থেকে নিয়ে আসছি। ঠিক একইভাবে ইউএস এর কি হচ্ছে, ইউএস এর হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস এ তাদের অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস আছে, বাট তারা স্কিলড হচ্ছে গিয়ে টু প্রোডিউসিং কম্পিউটার ইকুইপমেন্ট। সো তারা এই কম্পিউটার ইকুইপমেন্ট তৈরি করছে এবং কম্পিউটার ইকুইপমেন্ট তৈরি করছে এবং সেখান থেকে আমাদের কাছে কিন্তু ওইটা এক্সচেঞ্জ করছে, এবং যেটাতে তার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল হুইচ ইজ রেডিমেড গার্মেন্টস, সেটা আমার সাথে এক্সচেঞ্জ করলো। আচ্ছা, এটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, না বুঝলে আপনি আমাকে আবারও প্রশ্ন না না করবেন, বুঝতে পারছি। আই উইল এক্সপ্লেন। আচ্ছা, এবার আসি, এখানে একটা থিওরি দেখবেন, যেটাকে আমরা বলি লাজেস্ফেয়ার থিওরি। এটা কি, এটা একটু বলে দিই। তো বলছে মার্কেন্টালিস্টদের যে কথা আমি বলছিলাম না, যে হু অ্যাকচুয়ালি কি বলা যায়, ইন্ট্রোডিউস দ্য এক্সপোর্ট মোর ইম্পোর্ট লেস, এই টাইপস এর একটা পলিসি। They actually focuses on the laissez-faire theory. Laissez-faire theories means there will be government intervention, and government intervention will control the economic process. So এই যখন আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস এর কথা বলবো, ইট অ্যাকচুয়ালি ফোকাস অন দ্য ফ্রি ট্রেড। ফ্রি ট্রেড মিনস দেয়ার উইল বি নো ট্রেড ব্যারিয়ার। আমরা নেক্সট চ্যাপ্টারে যেটা পড়বো ইনশাআল্লাহ, চ্যাপ্টার 8, ইট উইল বি অ্যাবাউট ট্রেড, it will be about tariff and non-tariff trade barrier. আমরা অনেক ধরনের ট্রেড ব্যারিয়ার সম্পর্কে জানবো, যে ট্রেডের সময় অনেক ধরনের রেস্ট্রিকশন দেওয়া আছে, এই রেস্ট্রিকশন গুলো কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো ওগুলো হচ্ছে গিয়ে আপনার আমরা এখানে দেখব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ওই আপনার জানি আমরা তো আমরা যখন হচ্ছে গিয়ে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস থিওরিটা নিয়ে কথা বলবো, ইটস নট রিলেট উইথ দ্য লাজেস্ফেয়ার থিওরি, laissez-faire policy, but it focuses on the মানে it actually emphasize the free trade economy. So আমরা এখানে কিন্তু একদমই যে মানে ব্যারিয়ার ছাড়া এক ধরনের ট্রেডের কথা এখানে কিন্তু আমরা চিন্তা করতে থাকবো।
আচ্ছা, ফাইনালি এবার আসি, আমরা তো জাস্ট একটা টেবিল দিয়ে দেখালাম স্যার, এই টেবিলটা কিন্তু বুঝতে হবে এবং এই টেবিলটা থেকে আমরা এখন দেখবো আমরা আসলে ক্যালকুলেশন করব যে অ্যাকচুয়ালি আমরা গেইন করছি কিনা, এরকম একটা ক্যালকুলেশন আমরা আসবো এবং সেখান থেকে আমরা দেখবো যে আমরা অ্যাকচুয়ালি গেইন করছি। আমি একটু ফুল স্ক্রিনে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, না হলো না। আচ্ছা, সো এখন আমরা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি আমরা ওই যে বললাম যে আমরা গেইন করছি, মানে আমরা বোথ পার্টি এখানে উইন উইন সিচুয়েশন আছে, সেটা আসলে হচ্ছে কিনা আমরা সেটা এখন দেখবো। তো ওটার জন্য আমরা কি করলাম, আমরা একটা ট্রেড, মানে এটাকে বলা যায় যে টার্মস অফ ট্রেড, আমরা একটা টার্মস ঠিক করে নিলাম। দুইটা দেশের মধ্যে যখন ট্রেড হয় তখন কিন্তু তাদের মধ্যে একটা চুক্তি থাকে, যে সাপোজ আমি তোমার বাংলাদেশের সাথে যখন আরএমজি যখন এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, আমার সাথে কিন্তু একটা চুক্তি আছে যে আমার কাছে কত টাকায় সে হচ্ছে গিয়ে ওই ক্লোথটা কিনে নিবে, এবং তার এগেনস্টেও না, আবার আমি যখন ইউএসএ থেকে কম্পিউটার ইকুইপমেন্ট নিয়ে আসে আমারও কিন্তু একটা টার্মস অফ ট্রেড থাকে। সো আমি সেখান থেকে আমি কতটুকু গেইন করতে পারবো। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে ইউএসএ, আচ্ছা আমি এটা একটু হোয়াইট বোর্ডে লিখি, দ্যাট উড বি ওকে ফর আস। আগে এখানে একটু বলে নিই, তারপর আমরা হোয়াইট বোর্ডে চলে যাব, এটা একটু লিখলে আপনার জন্য বেটার। তো আমরা ধরে নিলাম এখানে টার্মস অফ ট্রেড হচ্ছে গিয়ে 6 ইউনিট অফ উইটস এগেইনস্ট 6 ইউনিটস অফ ক্লথ, এটা হচ্ছে আমাদের টার্মস অফ ট্রেড। মানে আমরা টার্মটা ঠিক করবো, এখানে কোনো টাকা পয়সার বিষয় নেই, এটা বার্টার সিস্টেম, যে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি এগেইনস্টে তুমি আমাকে আরেকটা প্রোডাক্ট দিবা, এভাবে। তো আমাকে বললো যে আমি 6 ইউনিট হুইট দিলে আমাকে 6 ইউনিট ক্লোথ দিবে, মানে এরকমই, যে যেই দেশেই হোক, ইউএসএ যদি দেয় তাহলে ও 6 ইউনিট ক্লোথ দিলে আমি 6 ইউনিট হুইট দিব, আবার ইউকে যদি হয় তাহলে ইউকে যখন 6 ইউনিট হুইট দিবে আমি সেখান থেকে 6 ইউনিট ক্লোথ দিব, এরকম একটা টার্মস অফ ট্রেড আমরা ঠিক করে নিলাম। মানে এটা এক্সচেঞ্জ রেট, যেমন ধরেন $1 ইজ ইকুয়াল টু 85 টাকা, এরকম একটা টার্মস অফ ট্রেড আমরা ঠিক করে নিলাম। তো এখন দেখি হোয়াটস দ্য গেইন ফর ট্রেড ফর ইউএসএ। তো এটা একটু ফ্রন্টটা ছোট করি, তাহলে আমাদের এখানেই হয়ে যাবে, আমাদের আর কষ্ট করে হচ্ছে গিয়ে আলাদা কোনো পেজে যেতে হবে না। তো আমরা ধরে নিলাম যে ইউএস এর গেইনস ফ্রম ট্রেডটা আমরা দেখি। তো এখন দেখি ইউএস এর গেইনটা কি। তো ইউএসএ কি করছে, ইউএসএ কে আমি হচ্ছে গিয়ে সিক্স, মানে ইউএসএ কি করলো যে আমাকে 6 ইউনিট অফ হুইট দিল। মানে ইউএসএ এই 1 ঘন্টায় কি তৈরি করছে, 1 ঘন্টায় 6 ইউনিট হুইট তৈরি করছে অথবা 4 ইউনিট ক্লথ তৈরি করছে। এখন আমরা ট্রেডে আসলাম। তো ট্রেডে আসলে যেটা হবে যে ইউএসএ 6 ইউনিট হুইট তৈরি করলো, করে আমাকে দিল, মানে ইউকে কে দিল। তো ইউকে কে দেওয়ার ফলে ইউকের কাছ থেকে কি পেলো, 6 ইউনিট ক্লোথ পেলো। তো এই যে 6 ইউনিট ক্লোথ পেলো, অ্যাট দ্য সেম টাইম আমি আসলে কি তৈরি করছিলাম, ইউএসএ কি তৈরি করছিল, 4 ইউনিটস ক্লোথ না? তাহলে 4 ইউনিটস ক্লোথ Yes, ma'am. তৈরি করলো সে, হ্যাঁ 4 ইউনিটস ক্লোথ সে তৈরি করলো, সরি মাইনাস 2 ইউনিটস লিখে বলছে, 4 ইউনিটস ক্লোথ এখানে সে তৈরি করছিল। তাহলে যদি আমি ট্রেডেও যাই, মানে আমি যা তৈরি করলাম সেখানে আমি যদি ট্রেডেও যাই, দেখেন আমার 2 ইউনিটস ক্লোথ হচ্ছে গিয়ে প্রফিট, তাই না? কারণ এট এ টাইম আমি আসলে তৈরি করতাম হচ্ছে গিয়ে 4 ইউনিটস ক্লোথ, আমি সেম টাইমে যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা দিয়ে আমি অলরেডি 6 ইউনিটস ক্লোথ পেয়ে গেলাম, মানে বেশি পেলাম। বুঝতে পারছি বিষয়টা? জি ম্যাম। টার্মস অফ ট্রেডটা যেরকম এখানে যেরকম, সেই অনুযায়ী আমাদের এরকম হলো যে আমি 6 ইউনিট হুইট দিলাম, সাথে সাথে আমাকে তো 6 ইউনিট কাপড় দিয়ে দিচ্ছে। সো আমি কিন্তু 6 ইউনিট তৈরি করতে পারছিলাম না, আই ক্যান প্রডিউস অনলি 4 ইউনিট। তো 2 ইউনিটস কিন্তু অলরেডি আমার প্রফিট। একটু টাইমের দিকে আসি তো। আচ্ছা, 4 ইউনিট তৈরি করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 2 ইউনিটস তৈরি করতে কতক্ষণ লাগবে? হাফ এন আওয়ার। Yes, ma'am. তার মানে আমি আরো যদি টাইমটাও সেভ করা, এখানে তো টাইমটা, কারণ আমার লেবার তো ওখানে ইউজ হচ্ছে, তাহলে আমি টাইমটাও যদি হাফ এন আওয়ার সেভ করলাম, তাহলে হাফ এন আওয়ার সেভ করা মানে ইন দিস টাইম আই ক্যান প্রডিউস মোর 3 ইউনিটস অফ হুইট। মানে আমার লাভই লাভ, বুঝতে পারছি? সব দিক দিয়ে আমি টাইম ফ্রেম দিয়েও যদি চিন্তা করি সেখানেও আমার প্রফিট হচ্ছে, আবার আমি যদি হচ্ছে গিয়ে আমার এক্সচেঞ্জ রেট দিয়ে চিন্তা করি সেখানেও আমার প্রফিট হচ্ছে। ইউএস এর গেইনটা এরকম। তো ইউএসএ কে এখানে ট্রেড করতে রাজি হবে? অবশ্যই ম্যাম। এখানে কিন্তু ইউএসএ ট্রেড করতে রাজি হবে, অ্যাবসলিউটলি রাইট। এবার আসি ইউকে রাজি হবে কিনা সেটাতে দেখি। তো এইবার দেখি যে ইউকের কি অবস্থা দাঁড়াচ্ছে।
সো এবার দেখি যে ইউকে তে কি দাঁড়াচ্ছে। ইউকে কি করছে, ইউকে at the same time UK can produce 5 units of cloth and 1 units of wheat. আমি একটু বলে নিই, এখানে আমরা ক্যালকুলেশনটা আসলে টাইম ফ্রেমটা ধরে করি, এক্ষেত্রে আমাদের জন্য ইজি হয়, মানে হিসেব করাটা ইজি হয়। তাহলে দেখেন ইউকে তো আমাকে 6 ইউনিট ক্লোথ দিলেই আমি একমাত্র 6 ইউনিট হুইট দিব। 6 ইউনিট হুইট, আমি হুইটের কন্ডিশনে আসি, তো ইউকে কতটুকু হুইট তৈরি করতে পারে। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা ইউকে মাত্র 1 ইউনিট হুইট তৈরি করতে পারে, মানে 6 ইউনিট হুইট মিনস 6 ঘন্টা। 1 ঘন্টায় যদি 1 ইউনিট তৈরি করতে পারে তাহলে 6 ইউনিট তৈরি করতে 6 ঘন্টা লাগবে, মানে টাইম সেভ হলো কতক্ষণ আমার স্যার, মানে আমি টাইমটা অ্যাকচুয়ালি সেভ করছি কতটুকু, 6 আওয়ার্স, তাই না? 5 ঘন্টা। হ্যাঁ, মানে হুম, 5 গুণ, অলমোস্ট 5 গুণ, ঠিকই বলেছেন। তো আমি যদি এই যে 6 ঘন্টা মানে 6 ঘন্টা যে আমি টাইমটা সেভ করছি, এই 6 ঘন্টায় তাহলে আমি 6 ঘন্টা কিসে দিব, ক্লথ প্রোডাকশনে দিব ডেফিনেটলি, আমি তো আর অন্য কোন প্রোডাকশনে যাব না। তাহলে ক্লথ প্রোডাকশনে যদি দিই, তো আমি 1 ঘন্টায় ক্লথ তৈরি করছিলাম কয়টা, 5টা। তো 6 ঘন্টা 5টা। তাহলে আমি 6, মানে এই 6 ঘন্টা পুরোটাই ক্লথ প্রোডাকশনে যাচ্ছে, তাহলে আমার এই এক্সচেঞ্জের জন্য আমার টাইম সেভ হলো হচ্ছে কি 6 আওয়ার্স। এবং আমি 6 আওয়ার্স যদি পুরোটাই ক্লথ প্রোডাকশনে দেই, সো আমি দেখতে পাচ্ছি আই ক্যান প্রডিউস 30 ইউনিটস অফ ক্লথ, মানে আচ্ছা। তারা 30 ইউনিটস অফ ক্লথ তৈরি করে ফেললো। এখন 30 ইউনিটস অফ ক্লথ তৈরি করলো, করেও কি করছে, ওর মধ্যে মাত্র 6 ইউনিটস আমাকে দিল, কারণ ওইটার এগেনস্টেই তো আমি যে 6 টাইমটা তো সেভ করলাম, ওইখানে 6 ইউনিটস আমাকে ট্রেডের জন্য দিল। তাহলে ওর বাকি থাকলো কত ইউনিটস, 24 ইউনিটস হচ্ছে গিয়ে বাকি থাকলো। তাহলে দেখেন তো তার কি পরিমাণ গেইন হচ্ছে, আমি যদি ক্লোথ দিয়ে হিসাব করি, আমি টাইম জি। ফ্রেম দিয়ে হিসাব করছি। আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে ম্যাডাম এর আগেটা তো হুইট দিয়ে, হুইট একটু হিসাব করেন তো। ওই হিসাবেও যদি আসি, দেখেন আমি 24 ঘন্টা, মানে আমি 6 ঘন্টায় 6 ইউনিট সুইট তৈরি করতে পারতাম। মানে 6 ইউনিটস, আমি মানে 1 ঘন্টা ইউজ করে আমি 6 ইউনিট, মানে 1 ঘন্টার প্রোডাকশন দিয়ে আমি 6 ইউনিট সুইট পাচ্ছি। সেখানে আমি এই 6 ইউনিট সুইট তৈরি করতে আমার লাগতো 6 ঘন্টা, আমার তো 6 ঘন্টা সেভ। আরো বিষয়টা হচ্ছে গিয়ে এখানে, সেটা হচ্ছে গিয়ে আমি যদি ট্রেডের কথা চিন্তা করি, ট্রেডে আমি 6 ইউনিট হুইট পাচ্ছি আর আমার প্রোডাকশন ছিল মাত্র 1 ইউনিট, তাহলে তো আমি এমনিও এই এক্সচেঞ্জটা করলে 5 ইউনিট হুইট বেশি পেয়ে যাচ্ছি। সেম থিং যেটা আমি ওই ইউকের কথা, ইউএস এর কথা বলছিলাম, যে আমি তো তৈরি করছি 6 ইউনিট, আমি তো তৈরি করছি 4 ইউনিট ক্লোথ, কিন্তু আমি তো পাচ্ছি হচ্ছে কি 6 ইউনিট, তো আমার তো এমনি প্রফিট হচ্ছে 2 ইউনিট। আবার ইউএস এর, ইউকেরও কি হচ্ছে যে ও তো আসলে অরিজিনালি তৈরি করতে পারতো মাত্র 1 ইউনিট হুইট, কিন্তু সে তো পাচ্ছে 6 ইউনিট হুইট, তাহলে তারও কিন্তু প্রফিট হচ্ছে। আবার যেটাকে আমাদের এখানে টাইম ফ্রেম দিয়ে হিসেব করার কথা, টাইম ফ্রেম দিয়ে হিসেব করে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু গেইনার। সেম থিং যদি আমি হুইটের ক্যালকুলেশন ইউএস এর জন্য দেখাতে যেতাম, যেহেতু এখানে দেখিয়েছি, তাহলে এখানে আমার টাইম সেভ হচ্ছিল হচ্ছে হাফ এন আওয়ার। তো আমি অলরেডি 6 ইউনিট তৈরি করতাম, হাফ এন আওয়ার সেভ করার কারণে আমি অতিরিক্ত আরো 3 ইউনিট হুইট তৈরি করতে পারবো। তো আমি অতিরিক্ত যখন 3 ইউনিট হুইট তৈরি করতে পারবো, আমার টোটাল প্রোডাকশন দাঁড়াবে হচ্ছে গিয়ে আপনার 9 ইউনিটস অফ হুইট। সো আমি 9 ইউনিটস অফ হুইট তৈরি করলাম, করার পরে আমি দিলাম মাত্র 6 ইউনিট, তো স্টিল আমার হাতে আরো 3 ইউনিটস বেঁচে আছে। সো আমারও কিন্তু এখানে গেইনটা হচ্ছে, এখান থেকে কিন্তু আমি 3 ইউনিটস এখানে আমি মানে অতিরিক্ত তৈরি করছি, মানে আমার নর্মাল টাইমে যতটুকু তৈরি করতে পারতাম তার থেকে আমি কিন্তু এটা অতিরিক্ত তৈরি করতে পারছি। তো ওভারঅল আসলে বিষয়টা যেটা হচ্ছে, খালি চোখে মনে হচ্ছে কি কে বেশি প্রফিটেবল, মানে এখানে প্রফিটটা আসলে কার বেশি হচ্ছে, শফিক? ইউকে ম্যাম। ইউকে ম্যাম। ইউকের কিন্তু প্রফিটটা আমরা খালি চোখে বোঝা যাচ্ছে যে ইউকের প্রফিটটা বেশি হচ্ছে, একটা দেশের প্রফিট একটু বেশি হচ্ছে, যদিও আমাদের যে টেবিলটা দেখাচ্ছে সে টেবিল ওয়াইজ। আচ্ছা স্যার, এটা যখন আমরা কোশ্চেন অ্যান্সার লিখবো টেবিলটা কিন্তু ড্র করতে হবে। যদি আমি এখান থেকে প্রশ্ন করি, গেইন জানতে চাই, তাহলে এই টেবিলটা ড্র করে দেন এইভাবে গেইনস গুলো দেখাতে, এক্সপ্লেন গুলো। তো এই টেবিল ওয়াইজ কিন্তু আমাদের মনে হচ্ছিল যে ইউএস এর ইকোনমিটা অনেক স্ট্রং, ইউকের ইকোনমিটা অতটা স্ট্রং না, কিন্তু আমি দেখা গেল যে যখন আমরা ট্রেডে চলে গেলাম, ট্রেডে চলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ইউএস এর থেকে ইউকের প্রফিটটা বেশি হলো, তাই না? এরকম মনে হচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। তো এইভাবে যখন আমরা ফ্রি ট্রেডে যাই, এই যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, আমাদের দেখা যায় যে আমরা
এরকম দুইটা নেশনের মধ্যে গিয়ে ট্রেড করতে পারে, এবং একটা নেশন দেখা যাচ্ছে যে খুবই এফিশিয়েন্ট ছিল, আর একটা নেশন অলমোস্ট লেস এফিশিয়েন্ট, তারপরেও দেখা যাচ্ছে যে দুইটা নেশনের মধ্যে ট্রেড হলে বোথ নেশনই গেইন করে, হয়তো দুজনের গেইনের পরিমাণ সমান না, আহ কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বোথ নেশন আর গেইনার হেয়ার, এবং আহ বোথ নেশনই এখানে আসলে ভালো পজিশনে আছে। কিন্তু এখানে আমাদের এখন একটা কিন্তু দাঁড়ালো, তো আমরা একটু পরে বলছি, বিকজ যে আজান হচ্ছে, আজানটা শেষ হলে আমি এরপরে কিন্তুটা নিয়ে কথা বলবো, কিন্তুটা আমার এখানে আসলে কি কাজ করছে। তো এখন এখানে আমাদের একটা কিন্তু দাঁড়ালো, কিন্তুটা কি, যে আমি একটা স্ট্রং ইকোনমি লাইক ইউএসএ, আমি একটা আমার ইকোনমির তুলনায় একটা উইকার ইকোনমির সাথে ট্রেডে গেলাম, তাই না? গভর্নমেন্ট ইন্টারভেনশন এন্ড আদার সবকিছু বাদ দিলাম, বাদ দিয়ে আমি ট্রেডে গেলাম, ট্রেডে যে কি হলো, আমার গেইন হলো, হলো না যে তা না, কিন্তু আমার গেইনটা আমি যা এক্সপেক্ট করছিলাম তার থেকে লোয়ার গেইন হলো। তাহলে আমার কি ট্রেড করতে ইচ্ছা করবে? শফিক, আমি কি ট্রেড করতে যাবো? বলেন তো। মানে আমি ধরেন একজনের সাথে একটা বিজনেস করতে শুরু করছি, তো আবার ওখানে একটা আহ কি হলো, যে আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি এখানে এতটুকু প্রফিট করতে পারি, সেইটুকু প্রফিট আমি করতে পারলাম না, তাহলে আমার কি হবে? আমি নো কি ম্যাম, সেখানে তাহলে যাবো না। আমি কিন্তু ট্রেড করতে যাবো না, আমার কিন্তু মনে হবে না, আমি তাহলে অন্যভাবে যাই, আমি মনে হয় সেভাবে ভালো থাকবো। তো এরকম একটা থিঙ্কিং থেকে আমরা আরেকটা থিওরি ডেভেলপ করব, দ্যাট ইজ দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস ফর ইন্টারন্যাশনাল ট্রেড। আবার একটু হিস্ট্রিতে যাই। ইন 1817 যেটা হলো যে মানে অ্যাডাম স্মিথের পরে ওয়ান অফ দ্য রিনাউন্ড ইকোনমিস্ট ইজ রিকার্ডো। তার মেইনলি ফোকাস ছিল হচ্ছে কি ট্যাক্সেশনের উপর। আমরা ট্যাক্সেশন গুলো নিয়ে যে পড়ি, ট্যাক্সেশনের পলিসি গুলো, এগুলো ম্যাক্সিমামই ডেভেলপ বাই রিকার্ডো, ডেভিড রিকার্ডো। আমারও খুব পছন্দের ইকোনমিস্ট, ওনার থিওরিজ গুলো আমারও খুব পছন্দ। তো উনি একটা বই পাবলিশ করে, দ্য নেম অফ দ্য বুক ইজ প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। খেয়াল করে দেখেন এখানে কিন্তু পলিটিক্যাল ইকোনমি দেখো, ওই যে বলেছিলাম যে ইকোনমিক্স কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্টই ছিল না, এটা ছিল হচ্ছে পলিটিক্স এর সাথে, এবং এটাকে আমরা বলতাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। পরবর্তীতে এটা অ্যাকচুয়ালি একটা সেপারেট ডিসিপ্লিন হয়ে গেল। তো ইন দ্যাট বুক অ্যাকচুয়ালি হি মানে খুবই ক্রিটিসিজম করা না, মানে উনি আসলে এই যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস যেটা দিয়ে আমরা ফ্রি ট্রেড মার্কেটের কথা বলছি বা ওখানে ট্রেড করার কথা বলছি, সেটা ক্রিটিসিজম গুলো তুলে ধরলেন যে হোয়াট আর দ্য মেজর ড্রব্যাকস ইন দিস থিওরি and what we can do actually to solve them, what we can do. So from there actually he developed a theory which is law of comparative advantages. মজার বিষয় হচ্ছে গিয়ে still now we are following this theory, এবং মোস্টলি ট্রেড গুলো যেগুলো আমরা দেখি, এটা আসলে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস না হয়ে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এই থিওরিটার বেসিসে হয়ে থাকে। আচ্ছা, এই থিওরির বেসিসে, তার এই থিওরিটা বলার আগে আমরা আবার এরকম একটা টেবিল দেখে আসি। এই টেবিলটা দেখেন তো, এই টেবিলে ইউএস এর প্রোডাকশন আগের মতোই আছে, লাইক 6 units of wheat and 4 units of cloth per hour. But for UK, the
production has been changed. It can produce 1 unit of wheat and 2 units of cloth per hour. এখন একটু খালি চোখে বলেন তো হুইট প্রোডাকশনে কোন কান্ট্রি স্পেশালাইজড? USA, ma'am. ইউএসএ। আচ্ছা, ক্লোথ প্রোডাকশনে? USA. ক্লোথ প্রোডাকশনে ইউএসএ, তাহলে তো ইউএসএ ভালোই আছে। তাহলে ও কি প্রোডাকশনে যাবে আমার সাথে? No, ma'am. সরি, ও কি আমার সাথে ট্রেডে যাওয়ার কথা? No, 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 no. আমি তো সব দিক দিয়ে ভালো আছি, আমি কেন তোমার সাথে? ম্যাক্সিমাম কেসে তো এরকমই হয়, তাই না? জি যে ম্যাম। আমি ভালো আছি, তাহলে আমি যদি ভালো থাকি তাহলে শফিক আমি আপনার সাথে কেন কাজ করব? যেমন আমি আর একটা কথা বলি, ধরেন আমরা অনেক সময় কি করি যে আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেই না, তো দেখা যায় যে আমি যে কাজটা করতে পারি আমার পিএস কিন্তু অত ভালো করতে পারবে না, কিন্তু তারপরেও দেখা যায় যে আমি একটা পিএস নিয়ে নিলাম, সে আমার কাজগুলো করে দিচ্ছে। কেন নিচ্ছে? আপনার তো মনেই হতে পারে যে আমি এই জিনিসটা একটা সময় চিন্তা করবো, স্পেশালি লয়ারদের ক্ষেত্রে দেখেছি যে লয়াররা ওনাদের পিএস থাকে, বড় 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 এমডিদের পিএস থেকে, তাদের কাছ থেকে মেইল গুলো চেক করবে না, মানে আমার কাছে মনে হয় এই কাজগুলো তো আমি নিজেই করতে পারতাম। তাহলে আমি কেন একটা লেস এফিশিয়েন্ট পার্সনকে এখানে আসলে কাজে নিচ্ছি, যে কিনা আমার কাজে শুধু হেল্প, ওই হেল্পটা তো আমার দরকার নেই, আমি নিজেই নিজের কাজ আমি নিজে করলে আরো বেশি পারফেক্টলি করতে পারতাম। এরকম একটা সিচুয়েশন কেন হয় এবং এই সিচুয়েশন আসলে আমরা কি করব? এটার অ্যান্সারই আমরা আসলে এই থিওরিটা থেকে পাবো। দ্যাট মিনস এই টেবিলটা থেকে পাবো, দ্যাট ইজ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। তো এখানে আমরা এখন দেখি যে এখানে কি হবে। অ্যাকর্ডিং টু দিস থিওরি এমন হতে পারে যে দুইটা কান্ট্রির মধ্যে একই রকম, ওই অ্যাজাম্পশনে এখন আমরা স্টিক আছি যে লাইক দেয়ার আর টু নেশন এন্ড দে আর প্রডিউসিং টু কমোডিটি, but maybe one country is more efficient to producing both of the product. For example, in this table, USA is more efficient to producing both of the product. দুইটা product তৈরি করতেই সে more efficient, and another country is less efficient to producing both of the product. But still there is a chances of trade. Still এখানে একটা চান্স আছে ট্রেড করার। সেই চান্সটা কিরকম বলছে? বলছে যে এইবার দেখি কিভাবে বলছে যে according to the law of comparative advantages, if one nation is less efficient in another nation in the production of both of the commodities, there is still a basis for mutual beneficial trade. আমরা মিউচুয়ালি একটা এগ্রিমেন্টে যাব, সেখানে একটা ট্রেড হওয়ার পসিবিলিটিস আছে। দেন কি বললো, the first nation should specialize in the production and export the commodity in which it has absolute disadvantages is smaller. এটা এখন আমাদের বুঝতে হবে যে what is absolute disadvantages and এটা কেন smaller, এটা আমরা বুঝবো, and import the commodity in which its absolute disadvantages is greater. মানে আসলে এখানে বলছে, আগে সোজা বাংলায় বুঝি, বলছে যে যেই কান্ট্রিটা আসলে এফিশিয়েন্ট বোথ অফ দ্য প্রোডাকশনে, সে কি করবে, ওই দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা তৈরি করতে সে বেশি স্পেশালাইজড বা তার যেটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে, ইট উইল গো ফর দ্যাট প্রোডাকশন। ওইটার প্রোডাকশনে যাবে, ওটাতে স্পেশালাইজড হবে, ওটার এগেনস্টে সে এক্সচেঞ্জ করবে ইন হুইচ প্রোডাক্ট, যেটাতে কিনা তার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল, মানে গেইনের পোর্শনটা কম ছিল, সেই প্রোডাক্টের সাথে আমি এক্সচেঞ্জে যাব। যাওয়ার পরে যেটা হবে, ওই যে প্রোডাক্টটাতে আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল, ওই প্রোডাক্টটা আবার যে লেস এফিশিয়েন্ট কান্ট্রি ছিল ওই ওটা তৈরি করবে এবং করে ওটা আমার সাথে, যেটাতে আমার অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ছিল ওইটা আমার সাথে ওটা এক্সচেঞ্জ করবে। তার মানে যেমন এখানে খালি চোখে মনে হচ্ছে যে 1 ঘন্টা আমি 6টা ক্লথ তৈরি করবো, সরি 6টা হুইট তৈরি করবো আর 4টা ক্লথ তৈরি করবো, তাহলে ইউএস এর কোনটা তৈরি করা ভালো যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি? হুইট ম্যাম। হুইট তৈরি করা ভালো। সো ইউএসএ কি করবে, হুইট তৈরি করবে, করে নিজের মতো করে একটা টার্মস অফ ট্রেড বানাবে, মানে বলবে যে আমি এইভাবে এক্সচেঞ্জ করবো, এরকম একটা টার্মস অফ ট্রেড বানাবে, বানায় ইউকে কে বলবে তুমি এটার সাথে এক্সচেঞ্জ করো। মানে যেটা হবে এখানে, অ্যাকচুয়ালি ইন দিস টেবল ইউএসএ হ্যাজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস টু প্রোডিউসিং হুইট and absolute disadvantages to producing cloth, মানে দুটাতেই সে এফিশিয়েন্ট, বাট মানে আমি যখন দুইটার মধ্যে কম্পেয়ার করছি, একটাতে আমি একটু বেশি এফিশিয়েন্ট, একটাতে আর একটু কম এফিশিয়েন্ট। তো আমি যেটাতে এফিশিয়েন্ট, ইউএসএ এফিশিয়েন্ট হচ্ছে হুইট প্রোডাকশনে, ও হুইট তৈরি করবে, ওটাই এক্সচেঞ্জ করবে ইউকে এর সাথে। ইউকে কি করবে, তাহলে ইউকে যেহেতু
ইউএসএ হুইট তৈরি করলো, ইউকের উপর চাপাই দিল যে তুমি ক্লথ তৈরি করো, তো ও ক্লথ তৈরি করবে, করে ও ক্লথের এগেনস্টে আমার কাছ থেকে হুইট নিয়ে আসবে। এভাবে হচ্ছে কি এদের মধ্যে ট্রেডটা হবে, এটাই কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। এটাও যদিও ফ্রি মার্কেট ইকোনমিকেই এমফাসাইজ করে, বাট এটার একটা পারফেক্ট এক্সাম্পল দেই। এই যে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর কথা বলছি, এটা কিন্তু বাংলাদেশে এইভাবে স্টার্ট হয়েছে, যে বাংলাদেশে চিপ লেবার ছিল। দেখেন ইউএসএ আগে থেকেই ক্লোথ তৈরি করতে পারতো, ইউএসএ আগে থেকেই ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট তৈরি করতে পারতো, কিন্তু ইউএসএ দেখলো ক্লোথ হচ্ছে লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট, প্রচুর লেবার লাগে, বাট দ্য লেবার ইজ ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশের দিকে তাকায় দেখলো ছোট্ট একটা দেশ, গরিব দেশ, অনেক লেবার পড়ে আছে, এই দেশে যদি এসে বলা যায় যে তুমি এই ক্লোথ গুলা তৈরি করে দাও অল্প টাকায়, আমি আমার এখান থেকে ক্লোথ গুলা তৈরি করে নিতে পারবো। সো বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে ক্লোথ গুলো তৈরি করে নেওয়া শুরু করলো। বাংলাদেশকে কিন্তু সে বলে দিল কোন ক্লোথ, যেমন ধরেন তারা বলেই দেয় যে তাদের জিন্স লাগবে বা তাদের টি শার্ট লাগবে, আমরা কিন্তু সেটাই তৈরি করি, আমাদের কি নিজের পছন্দ মতো কিছু বানাই? নো ম্যাম। আমরা কিন্তু আমাদের নিজেদের পছন্দ মতো কিছু বানাই না, ওরা যেটা চায় আমরা সেটাই বানাই। তো ওরা ওরা এটা বলে দিল, ওই ওই জিনিসগুলো আমরা বানাইতে শুরু করলাম। তো এইভাবে করে দেখেন ওরা টার্মস অফ ট্রেড ঠিক করে দিল, সব ইয়ে করে দিল, কিন্তু ও জানে যে বাংলা মানে ও কম্পিউটার ইকুইপমেন্ট তৈরি করলে ও যতটা বেনিফিশিয়াল হবে, ওই ক্লথ তৈরি করলে ততটা হবে না, তার থেকে বাংলাদেশ থেকে বানাই নিবে, বাংলাদেশ থেকে বানাই নিয়ে কম টাকায় এটা বাংলাদেশ থেকে ও নিয়ে যাবে। এখন আছে বাংলাদেশ কেন এগ্রি করলো, বাংলাদেশ এগ্রি করলো কারণ বাংলাদেশে তো কিছুই তৈরি করতে পারে না ভালো, এই যে ইউকের মতো অবস্থা, খুবই অল্প পরিমাণ হুইট তৈরি করে, খুবই অল্প পরিমাণ ক্লথ তৈরি করতে পারে। তো সেখানে যদি ইউএস এর সাথে একটা ট্রেড রিলেশনশিপে যায় এবং সেখান থেকে সে যদি একটা গেইন তার কোনোভাবে থাকে, তাহলে সে কেন যাবে না? তো সেও কি করলো, সেখান থেকে এখান থেকে কিন্তু সে হচ্ছে গিয়ে আপনার রাজি হলো এবং ট্রেড করা শুরু করলো। এবং বাংলাদেশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোটামুটি একটা বোথ কান্ট্রি কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আছে। তো আজকে আমরা এতটুকুই পড়বো, নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কালকে আমরা একটা ক্লাস নেবো, কালকে 3টার সময় আর একটা ক্লাস নেই, ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে আপনি আজকে এটা একটু পড়বেন ভালোভাবে। তো আমরা যেটা হবে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর এটা আর একটু বেটার, মানে এত টেবিলটা তো এক্সপ্লেন করি না, মানে টেবিলের যে যে গেইনসটা যেটা, এটা তো এখানে এক্সপ্লেন করি না, গেইনটা দেখাবো যে এখানে আসলে কিভাবে গেইনটা হয়। এই যে গেইন ফ্রম ট্রেড, এটার এক্সপ্লেনেশনটা করব, মানে ইয়া অনুযায়ী দেখাবো। এবং এটার পরে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে আহ, এটাতে একটু যাচ্ছি, Wait a minute। এখানে একটা লাস্টের একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এন্ড অপরচুনিটি কস্ট। মানে এখানে আমরা মানে কিছুটা গিভ আপ করতে হচ্ছে, আমরা যখন তৈরি করছি এখানে একটা গিভ আপ এর বিষয় থাকে, তো এই জায়গাটা গুলোতে একটু হালকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারা যায়, আপনি যতটুকু নিতে পারেন। যদি বেশি না নিতে পারেন তাহলে আমি ওটাতে যাব না, কারণ এখানে একটা বড় একটা ইয়া আছে, তো ওই যে এরকম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আছে। তো আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে এতটা ডিটেল বুঝতে না পারেন, তাহলে আমি হাতে এটা একটু হালকা বুঝাবো, না বুঝলে মানে যতটুকু বুঝেন ঠিক ততটুকুই পড়াবো, এতটুকুই বলতে চাইছিলাম। সো আমরা এখানে একটা পিপিএফ দিয়েও দেখাবো, পিপিএফ আর পিপিএফ টা আনার রিজনটা বলি, পিপিএফ দিয়ে আসলে দুইটা ইনপুটের মধ্যে প্রোডাকশন দেখানো, প্রোডাকশনের পসিবিলিটি দেখানো। সো ওটা দিয়েও আমরা দেখাবো যে ইউএসএ ইউকে বোথ আর গেইনস ফ্রম ট্রেড অ্যাকর্ডিং টু দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস। তো ওইটা দেখানোর জন্য আমরা আসলে পিপিএফ টাতে আসি। তো তারপরেও যে ওটা বললাম যে যদি ওরকম না হয় তাহলে আমরা এটা ততটা ডিটেলে যাব না, যতটুকু পসিবল। আচ্ছা, আর এখন থেকে তো আমাদের আসলে ফিজিক্যাল ক্লাস শুরু হবে, মানে আমরা ফিজিক্যালি অফিস করছি। তো আমি ফ্রাইডে তে অফিসে যাব, আমার 2 দিন অফিস যাব, একটা হচ্ছে টুইসডে আর একটা হচ্ছে ফ্রাইডে। তো আপনি যদি স্যার ফ্রি থাকেন, ইউ ক্যান কাম অন ফ্রাইডে, আমি ফ্রাইডে তাহলে আপনার ফেস টু ফেস ক্লাস নিতে পারবো, বুঝতে পারছেন? ওকে ম্যাম। আপনার বাসা কোথায়? যাত্রাবাড়ি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ক্লাস করার জন্য এত কষ্ট করে আসা লাগবে না। যদি কোনো কারণে মনে হয় যে কিছু টার্ম একদম এসে বুঝে নিবেন, তাহলে ফ্রাইডে তে ডেফিনেটলি আসতে পারেন, ফ্রাইডে তো অফ ডে, তো মানে সবকিছু অফ থাকে, আমাদের অফিস থাকে, তো আপনার জন্য দেখা যাবে যে ইজিয়ার হবে ওই ক্লাসে, মানে ওই দিন এসে যদি ইয়া করে। আর না হলে এখন থেকে যেটা করবো, এই ফ্রাইডে তো আমরা এক্সামই দিব, ওই ফ্রাইডেও আমি অফিসে থাকবো বাই দা ওয়ে। তো এই ফ্রাইডে তো আমরা এক্সামই দিব। আমরা এরপরে যেটা করবো যে আমাদের ক্লাসগুলো ওই যে আগে যেরকম রুটিন ডিসাইড করেছে যে ফ্রাইডে স্যাটারডে এরকম সেট করব,
এবং ফ্রাইডে আমি অফিস থেকে আপনার ক্লাস দিব, কিন্তু আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আসলে আমি আপনাকে জিনিসগুলো টার্মগুলো দেখাতে পারি। আমরা হয়তো একটা দিনের জন্য আমরা আসলাম ধরেন ফাইনালের আগে, কারণ ফাইনাল তো আমাদের আমরা যেভাবে অ্যাজ ইট ইজ এক্সাম দিই সেভাবে হয়, তো ওইভাবে হচ্ছে গিয়ে হবে। তো তখন তার আগে হয়তো একবার আসলেন, আমি আপনাকে একটু গ্রাফ গুলো ড্র করে দেখালাম ভালোভাবে, ঠিক আছে? আপনার জন্য ইজিয়ার হবে তখন। ফাইনাল কি ম্যাম অফলাইনে হবে ফাইনাল হ্যাঁ এক্সাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল এক্সামটা অফলাইনে হবে অ্যাজ পার আই নো, মানে একদম এক্সাম ওইভাবে শিডিউল টিডিউল করে আমরা যেভাবে এক্সাম সেভাবে, ঠিক ওকে আছে? ম্যাম। ওকে, ঠিক আছে শফিক, ভালো থাকেন। তাহলে কালকে 3টার সময় ইনশাল্লাহ আবার ক্লাস হবে। ওকে ম্যাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।